এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, অসম্পৃক্ত দ্রবণ, আর কি পড়ব, অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। তাহলে বোঝাই যাচ্ছে যে দ্রবণকে তিনটে শ্রেণীতে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, দুই হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, তিন হচ্ছে তোমার অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে? তাহলে গাঢ়ত্বটা কোন ভাগ অনুযায়ী করা হয়? গাঢ়ত্ব অনুযায়ী, দ্রবণের গাঢ়ত্ব অনুযায়ী। ঠিক আছে? তাহলে গাঢ়ত্ব অনুযায়ী আমরা দ্রবণকে কত ভাগে ভাগ করছি? আমরা তিনটে ভাগে ভাগ করছি, তাই তো? গাঢ়ত্ব অনুযায়ী, এটাও গাঢ়ত্ব অনুযায়ী আমরা দ্রবণকে তিনটে ভাগে ভাগ করছি। এই যে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণ, তারপরটা কি? অসম্পৃক্ত দ্রবণ, আর থার্ড যেটা লাস্ট হচ্ছে তোমার অতিপৃক্ত দ্রবণ। হয়ে গেল। এবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে। সম্পৃক্ত দ্রবণ কি? তার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হলো। ধরে নাও তুমি ঘরের তাপমাত্রাতে এই ধরনের একটা গ্লাস আছে, হ্যালো? তাহলে এই গ্লাস আছে, গ্লাসের মধ্যে তুমি জল নাও, কিছু পরিমাণ জল নাও, এই যে জল নিয়েছো, এটা তুমি ঘরের উষ্ণতাতে এক্সপেরিমেন্টটা করছো। ঠিক আছে? তো ঘরের উষ্ণতাতে, ঠিক আছে, ঘরের উষ্ণতাতে মানে সম্পৃক্ত দ্রবণ করতে গেলে একটা নির্দিষ্ট উষ্ণতা তোমাকে বলতেই হবে। ঠিক আছে? তো তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় সেই মানে তুমি সম্পৃক্ত পড়ো, অসম্পৃক্ত পড়ো বা অতিপৃক্ত পড়ো, তোমাকে উষ্ণতা বলে দিতে হবে, কারণ উষ্ণতার ওপর দ্রবণের গাঢ়ত্ব নির্ভর করে। ঠিক আছে? জানবে নর্মালি উষ্ণতা বাড়ালে দ্রবণের গাঢ়ত্ব কমে, উষ্ণতা কমালে তার দ্রবণের গাঢ়ত্ব বাড়ে, এটা কিন্তু জানবে। হ্যাঁ, তো এই গ্লাসের মধ্যে তুমি ধরো নাও চিনি মেশাচ্ছ। এই যে তুমি একটা ধরে নাও কাঁচদণ্ড নিয়ে নিয়েছো এবং এর মধ্যে তুমি ধরে নাও চিনি মেশাচ্ছ। এই যে ধরে নাও এরকম একটা কিছু আছে, এখান থেকে তুমি চিনি মেশাচ্ছ, এই যে, এবং এই কাঁচদণ্ড দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছ। হয়েছে? তাহলে কিছু প্রথমে তুমি অল্প পরিমাণ চিনি যোগ করে ভালো করে নাড়াও, দেখবে চিনি এর মধ্যে মিশে গেছে, মানে মিশে যাওয়া মানে কি, দ্রবীভূত হয়ে গেছে। আবার কিছুক্ষণ পর তুমি চিনি মেশাও, দেখবে আবার চিনিটা কী হচ্ছে, মিশে গেছে বা দ্রবীভূত হয়ে গেছে। প্রথম দিকে আমরা কী দেখবো বলো তো? প্রথম দিকে চিনি খুব দ্রুত দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ প্রথমে চিনির দ্রবীভবনের হার বেশি, আর যত সময় যাবে ততই দ্রবীভবনের হার কী হবে, কমতে থাকবে। তো এইভাবে চিনি যোগ করতে থাকলে এক সময় দেখবে আর চিনি কিন্তু জলের মধ্যে মিশছে না। হ্যাঁ, এরকম চিনির ডেলাগুলো পড়ে রয়েছে। হ্যাঁ, এরকম দেখো চিনির ডেলাগুলো, আর চিনিগুলো মিশছে না, এইরকম চিনির ডেলাগুলো পড়ে রয়েছে। ক্লিয়ার হলো? আর মিশছে না। তখন এই যে ওপরে যে দ্রবণটা পড়ে থাকলো, এটাকে আমরা ফিল্টার করে নেবো, ছাঁকনি দিয়ে আলাদা করে নেবো। তাহলে এই যে আমরা ওপরের এই যে স্বচ্ছ সমসত্ব দ্রবণ পেলাম, স্বচ্ছ সমসত্ব যে দ্রবণটা পেলাম আমরা, ঠিক আছে, এটাকেই আমরা কি বলবো, সম্পৃক্ত দ্রবণ বলবো।
ঠিক আছে। তাহলে সম্পৃক্ত দ্রবণ বলতে কী বোঝাচ্ছে, যে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ তরলে, তরল বলতে দ্রাবকে ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রবিত হয় হয় হ্যাঁ, ম্যাক্সিমাম যতটা একটা নির্দিষ্ট পরিমাণ নিলে তার মধ্যে ম্যাক্সিমাম যতটা মিশবে, তারপর মেশার পর অতিরিক্ত কী হবে, এরকম থিতি পড়ে থাকবে। ম্যাক্সিমাম যতটা মিশে যে দ্রবণটা তৈরি হবে তাকেই আমরা কী বলবো, ওই দ্রাবের অর্থাৎ যা মেশালাম, যেমন এখানে চিনি মেশাচ্ছি, তাই তো, তাহলে এটা হচ্ছে চিনি। তো ওই দ্রাবে চিনি যদি মেশায় তাহলে চিনি সম্পৃক্ত দ্রবণ, লবণ যদি মেশায় লবণের সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে তো, তুতে যদি মেশায় তুতে সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। এইভাবে নানান দ্রাবের আমরা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারি। আরেকটা জিনিস তোমার লক্ষ্য করবে, সবার ক্ষেত্রে কিন্তু সমান পরিমাণ দ্রাব্য দিলে সম্পৃক্ত হয় না। চিনির ক্ষেত্রে একটা ধরে নাও এখানে 25 ml জল নিয়েছো ঘরের উষ্ণতায়, তো ঘরের উষ্ণতা 25 ml জলের মধ্যে যে পরিমাণ চিনি মেশালে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, লবণের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, অন্য পরিমাণ হবে, তুতের ক্ষেত্রে অন্য পরিমাণ হবে। এই হচ্ছে ব্যাপার, সব দ্রাবের ক্ষেত্রে একই পরিমাণ দ্রাব্য দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা যায় না, ঠিক আছে, বোঝা গেলো তো, সেটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে। তো এই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তো তোমাদের তো মানে সেইগুলো বলা নেই, তাই তোমাদের বলে দিলাম। তাহলে সংজ্ঞা কী দাঁড়াবে, তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা ঘরের উষ্ণতায় চিনির সম্পৃক্ত দ্রবণ পেলাম, তাই তো। এটা কি পেলাম, ঘরের উষ্ণতায় চিনির সম্পৃক্ত দ্রবণ পেলাম। দেখো তার সংজ্ঞা কী দাঁড়াবে বলো, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, এই যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিয়েছি, সর্বোচ্চ পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে, ঠিক আছে, যে দ্রবণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো, ওই উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলে। হলো, তাহলে এই হচ্ছে গল্প। কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে দ্রবণটা উৎপন্ন করবে তাকে উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলে। দেখে নাও, এবার আমরা পড়বো অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণটা কি, অসম্পৃক্ত দ্রবণ এই যে একটা গ্লাসের মধ্যে জল নিয়েছিলাম, তার মধ্যে এই যে প্রথম দিকে চিনি মেশাচ্ছিলাম, আর চিনিগুলো খুব দ্রুত খুব তাড়াতাড়ি জলের মধ্যে মিশে যাচ্ছিল, ঠিক আছে তো, ক্লিয়ার হলো। তো ধরো না প্রথমে 1 চামচ চিনি দিয়ে মিশিয়ে দিলে, তারপর যদি আরেক চামচ চিনি দিচ্ছ তখন দেখছো যে ওটাও মিশে যাচ্ছে। এই যে দ্রুত মিশে যাচ্ছে, হ্যাঁ, মানে সম্পৃক্ত হওয়ার আগের যে স্টেজটা, যে তুমি মেশাচ্ছ মিশে যাচ্ছে, তাহলে ওটাকে আমরা ওটাও একটা স্বচ্ছ সমসত্ব দ্রবণ থাকবে, ঠিক আছে তো। তো ওটাকে আমরা কি বলবো, অসম্পৃক্ত বলবো। মানে যতক্ষণ না তোমার সম্পৃক্ত হচ্ছে তার আগে পর্যন্ত যে দ্রবণটা তাকে আমরা বলবো অসম্পৃক্ত। ক্লিয়ার হলো তো। এই যে এবার যত চিনি মেশাবে, ভালো করে লক্ষ্য করো, যত তুমি চিনি মেশাবে দ্রবণের গাঢ়ত্ব তত কী হবে, বাড়বে। এই যে তাহলে এই জিনিসটা তোমার কিন্তু মনে রাখতে হবে যে অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা কী দেখি, যে যত তুমি দ্রাব্য মেশাবে ততই গাঢ়ত্ব বাড়বে। আর সম্পৃক্ত দ্রবণে কী হচ্ছে, সর্বোচ্চ একটা গাঢ়ত্ব হয়ে গেল ওই উষ্ণতায়, ওই ঘরের তাপমাত্রাতে, ওই নির্দিষ্ট পরিমাণ জলে, ঠিক আছে, একটা গাঢ়ত্ব সর্বোচ্চ হয়ে যাওয়ার পর আর কিন্তু আর গাঢ়ত্ব কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। বুঝতে পেরেছো তো। তো অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যত মেশাতে থাকবে ততই তোমার দ্রবণের গাঢ়ত্ব কী হবে বা ঘনত্ব কী হবে, বাড়তে থাকবে, হয়েছে। তো অসম্পৃক্ত দ্রবণ কি,
নির্দিষ্ট উষ্ণতায় সেম একই হবে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বলবো না, দ্রবণে বলবো। আরও বেশি পরিমাণ যদি, তার মানে একটা দ্রবণ যার মধ্যে যদি আমি আরও বেশি দ্রাব মেশাই তাহলে সেটা ওর মধ্যে মিশে যাচ্ছে, তাহলে ওই দ্রবণটাকে আমরা কি বলবো, অসম্পৃক্ত দ্রবণ বলবো। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে, নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে তো, কোনো দ্রবণে যদি, তো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ দ্রবীভূত করা যায়, আরও বেশি পরিমাণ দ্রবীভূত করা যায়, ঠিক আছে তো, ক্লিয়ার হলো, তবে ওই উষ্ণতায় ওই দ্রবণকে, ওই উষ্ণতায় ওই দ্রবণকে আমরা কি বলবো, অসম্পৃক্ত দ্রবণ বলে। তাই নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ দ্রবীভূত করা যায় তাহলে ওই উষ্ণতায় দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলবো। ঠিক আছে তো, এটা মনে রাখবে যে তোমার দ্রবণের ঘনত্ব বাড়ে, দ্রবণের ঘনত্ব বা গাঢ়ত্ব বাড়ে অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। আর সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কী হবে বলতো, একবার ঘনত্ব সর্বোচ্চ হয়ে গেল, ম্যাক্সিমাম যতটা হওয়ার কথা হয়ে গেল, দিয়ে তখন আর ঘনত্ব বাড়বে না, একই থেকে যাবে। এবার সেটা তুমি যদি অতিবৃত্ত করতে যাও তাহলে ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে, তো কেন কি তুমি আরেকটু বেশি পরিমাণ দ্রাবণ ওর মধ্যে মিশিয়ে দিয়েছো, এটা অতিবৃত্তের ক্ষেত্রে। ঠিক আছে তো, হয়েছে। এবার আমরা যেটা পড়ব, সম্পৃক্ত দ্রবণের ওপর উষ্ণতার প্রভাব, তারপরে সম্পৃক্ত দ্রবণকে কীভাবে অসম্পৃক্ত করা যায়, আবার অসম্পৃক্ত দ্রবণকে কীভাবে সম্পৃক্ত করা যায়, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। নেক্সট যে পয়েন্ট আমরা পড়ব সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের উপর উষ্ণতার প্রভাব। সম্পৃক্ত দ্রবণের উপর উষ্ণতার প্রভাব, ঠিক আছে, মনে রাখবা। যদি ঘরে উষ্ণতা হয়, এবার ধরে নাও তুমি এখন রুম টেম্পারেচারে কোনো সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছো, তার যদি উষ্ণতা বাড়িয়ে দাও তাহলে সেটা অসম্পৃক্ত হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। কারণ উষ্ণতা বাড়ালে ওই দ্রবণের আরও কিছু পরিমাণ দ্রাব ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। বুঝতে পেরেছো তো, কী বললাম, উষ্ণতা বাড়ালে কি হয়, ওই দ্রবণের আরও কিছু পরিমাণ দ্রাব ধারণ করার, অর্থাৎ মানে ধরে রাখার ক্ষমতা বেড়ে যায়। তাই উষ্ণতা বাড়ালে দ্রবণটা আর সম্পৃক্ত থাকে না, অসম্পৃক্ত হয়ে যায়। 1 নম্বর পয়েন্ট কি, যে ঘরের উষ্ণতায়, ঠিক আছে, প্রস্তুত কোনো সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়ালে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়। তাহলে উষ্ণতা বাড়ালে ধারণ ক্ষমতা যেহেতু বেড়ে যাচ্ছে, দ্রবণের দ্রাবকে ধরে রাখার ক্ষমতা আরও বেড়ে যায়, তাহলে সেটা আর সম্পৃক্ত থাকবে না, অসম্পৃক্ত হয়ে যাবে, অসম্পৃক্ত হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে যদি উষ্ণতা কমাও, উল্টোটা হবে, যদি উষ্ণতা তুমি কমিয়ে দাও তাহলে দ্রবণের ধরে রাখার ক্ষমতা কমে যায়। মানে বেশি তুমি ধরে নাও, ধরে নাও আমি তোমাকে যদি বলি 10 ml জল নিয়েছো, এর মধ্যে 5 গ্রাম চিনি মিশিয়েছো, তো এটা সম্পৃক্ত হয়ে গেল, তাহলে এটা সম্পৃক্ত হয়ে গেল। এবার তুমি উষ্ণতা বাড়িয়ে দিলে, তখন দেখা গেলো সে 10 mlটা 7 ml ধরে রাখতে পারছে, এই দেখো লিখে দিচ্ছি, 7 ml ধরে রাখার ক্ষমতা বেড়ে গেল, 5 থেকে 7। তাহলে তখন সেটা যদি আমি 5 ml রাখি তাহলে এটা অসম্পৃক্ত, কিন্তু যেই তুমি টেম্পারেচার কমিয়ে দিলে তখন দেখা গেলো এটা 3 গ্রাম হয়ে গেল। কত গ্রাম হয়ে গেল? 3 গ্রাম হয়ে গেল। তার মানে দ্রবণের ধরে রাখার ক্ষমতা কমে গেল। তাহলে তুমি
যে 5 গ্রাম মিশিয়েছিলে তার মধ্যে 2 গ্রাম কী হবে, চিনি থিতিয়ে পড়বে, নিচে জমা হয়ে যাবে, তখন 3 গ্রামের বেশি মিশবে না। তখন তাপমাত্রা কমালে দ্রবণটা সম্পৃক্ত হবে বা ধারণ ক্ষমতা কমে যাবে। বোঝা গেল তো? হয়েছে? মানে এক্সেসটা কী হবে, পাত্রের তলায় থিতিয়ে পড়বে। বুঝতে পেরেছো তো? এটা লিখে আর দেখালাম না, মুখেই বলে দিলাম, মনে রাখার চেষ্টা করবে। তাহলে কী বললাম, ঘরের উষ্ণতায়, ঠিক আছে, একটি সম্পৃক্ত দ্রবণের, ঠিক আছে, উষ্ণতা কমালে, সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমালে কি হয়, কিছু পরিমাণ দ্রবণ থেকে বেরিয়ে এসে, ঠিক আছে, পাত্রের তলায় থিতিয়ে পড়ে, পাত্রের তলায় এসে জমে যাবে। এই যে বললাম 10 ml এর সঙ্গে তোমার, আচ্ছা আমি তোমাকে লিখে দেখাবো, হ্যাঁ। তাহলে ওই মানে এই যে থিতিয়ে পড়ার পর যে দ্রবণটা পেলাম, ওই অবস্থাতেও, হ্যাঁ, কিছু কিন্তু ওই অবস্থাতেও কিন্তু উপরে যে দ্রবণটা থাকবে সেটা সম্পৃক্ত থাকবে, হ্যাঁ। কী হবে, ওই অবস্থাতেও কিন্তু উপরের স্বচ্ছ দ্রবণ কী হবে, তোমার স্বচ্ছ দ্রবণটা কী থাকবে, সম্পৃক্ত অবস্থায় থাকবে, সম্পৃক্ত অবস্থায় থাকে, এটা থাকবেই, ঠিক আছে তো? ওই অবস্থাতেও সেটা সম্পৃক্ত অবস্থাতেই থাকবে, ঠিক আছে। আমি তোমাদের কী বোঝাতে চাইলাম দেখো তো, এই ধরে নাও ঘরের উষ্ণতা, হলো, বুঝিয়ে দিই তোমাদের শখ করে। তাহলে ঘরের উষ্ণতা তুমি ধরে নাও 10 ml জল নিয়েছো, এবং দেখা যাচ্ছে যে ঘরে সর্বোচ্চ এর মধ্যে 5 গ্রাম চিনি, এটা ধরে নিচ্ছি, হ্যাঁ, সর্বোচ্চ দ্রবীভূত হচ্ছে। তো ঘরের উষ্ণতাতে এই দ্রবণটা কি সম্পৃক্ত, এবার ঘরের উষ্ণতা তোমার ধরে নাও, এখন তোমার ঘরের উষ্ণতা তোমার 25°C। এবার তুমি এটা টেম্পারেচার বাড়িয়ে দিলে, 25 থেকে 30°C করে দিলে। দেখো জল তো 10 ml ছিল, কিন্তু দেখা গেল এখন 10 ml জল 7 গ্রাম চিনি সর্বোচ্চ দ্রবীভূত করতে পারে, 7 গ্রাম সর্বোচ্চ দিয়ে সম্পৃক্ত হতে পারে। সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে। তাহলে নিয়েছিলাম 5, তার মানে আরও 2 গ্রাম দিলে, 5 থেকে 7 হতে গেলে আরও 2 গ্রাম দিলে সেটা হবে। তার মানে এই যে রয়ে গেল, এটা তো ছিল, এটা রয়ে গেল, তো এটা তখন সম্পৃক্ত থাকলো কি, এটা যদি 30°C তার টেম্পারেচার হয়, এই যে এই টেম্পারেচার যদি হয়, তাহলে সেটাকে সম্পৃক্ত বলবো না, সেটাকে অসম্পৃক্ত বলবো, হলো। এবার ধরুন এই টেম্পারেচারটা 25 ছিল, তাকে কমিয়ে 15°C করে দিলে। তো এখন যখন 15°C করবে, এটা 1 নম্বর ধরো, 2 নম্বর, যদি 15°C করলে তখন দেখা গেল ওই 10 ml জল, ঠিক আছে, তোমার 3 গ্রাম চিনি সর্বোচ্চ দ্রবীভূত করতে পারে, দিয়ে সম্পৃক্ত হতে পারে, সম্পৃক্ত দ্রবণ হতে পারে। তাহলে আমি নিয়েছিলাম কত, 5 গ্রাম, তার মানে 5-এর থেকে 3 মানে কমে গেল, তাহলে 2 গ্রাম কী হবে, নিচে থিতিয়ে পড়বে, থিতিয়ে পড়লে 2 গ্রাম থিতিয়ে পড়বে, তাহলে পড়ে থাকবে কত, 10 ml এর সঙ্গে 3 গ্রাম, তখন এটা সম্পৃক্ত অবস্থায় থাকবে। ওই জন্য লেখা আছে ওই অবস্থাতেও কিন্তু ওপরে স্বচ্ছ দ্রবণটি সম্পৃক্ত অবস্থায় থাকে, হলো। এবার আমরা কি পড়ব, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পদ্ধতি, এটা আসে পরীক্ষায়, ঠিক আছে।
সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পদ্ধতি। আছে, তাহলে সম্পৃক্ত দ্রবণকে আমরা অসম্পৃক্ত করব। 1 নম্বর পয়েন্ট কি? উষ্ণতা বাড়িয়ে দেবো। তা একটু আগে দেখলাম উষ্ণতা বাড়ালে তোমার দ্রবণ যখন উচ্চতর উষ্ণতায় যায় তখন সেটা অসম্পৃক্ত হয়ে যাবে, সহজ ব্যাপার। তাহলে কী দাঁড়ালো? সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়ালে কি হবে? উচ্চতর উষ্ণতায় দ্রবণটা কি হয়ে যাবে? দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যায়। হলো 2 নম্বর। আর কি করা যায় বলো? দ্রবণ, এই যে সম্পৃক্ত দ্রবণ, তার মধ্যে এই যে সম্পৃক্ত দ্রবণ, তো এই 10 ml 5 গ্রাম ঘরের উষ্ণতায়, এটাকে জলের পরিমাণ বাড়িয়ে দাও, দ্রাবকের পরিমাণ বাড়িয়ে দাও। অতিরিক্ত দ্রাবক যোগ করলে কী হবে? লঘু হয়ে যাবে। তখন কী হবে? তখন সেটা কি সম্পৃক্ত থাকবে? 10 ml 5 গ্রাম, তাই তো? তো এটা যদি 10 থেকে 15 ml করে দিই, তাহলে 5 গ্রামটা কি সম্পৃক্ত হয়ে থাকবে না অসম্পৃক্ত হয়ে থাকবে? তার মানে দ্রাবক মেশাবো, ঠিক আছে তো? তাহলে স্থির উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত, ঠিক আছে, অতিরিক্ত দ্রাবক যোগ যদি করা হয়, তাহলে সেই দ্রাবক যোগ করলেও কী হবে? দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যাবে, দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়। হলো? তাহলে মোটামুটি ধরে না এই দুটো উপায় আমরা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করতে পারি। এবার নেক্সট হবে কি? অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করব। অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি, ঠিক আছে? অসম্পৃক্ত দ্রবণকে আমরা এবার সম্পৃক্ত করব। তো অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার কি উপায় আছে? 1 নম্বর উপায় অসম্পৃক্ত আছে, ঠিক আছে? এইটাই ধরে নাও 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তুমি 10 ml জল নিয়েছো, তার মধ্যে 7 গ্রাম চিনি সর্বোচ্চ দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ হয়, কিন্তু এটা 5 গ্রাম আছে, অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত করলে কি করতে হবে বলো? তুমি বেশি করে 5 গ্রাম ছিল, আরও 2 গ্রাম দ্রাবণ, আরও 2 গ্রাম চিনি মিশিয়ে দাও, তাহলে সম্পৃক্ত হয়ে যাবে। তার মানে অসম্পৃক্তকে সম্পৃক্ত করতে গেলে আমাকে অতিরিক্ত দ্রাবক যোগ করতে হবে। 2 নম্বর হচ্ছে, যদি আমি দ্রাবক যোগ না করি, ধরে নাও আমি 5 গ্রাম চিনি রাখলাম, ঠিক আছে তো? আমি আর 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 ml জলের মধ্যে 5 গ্রাম চিনি রাখলাম। এবার আমি কিভাবে সেটাকে সম্পৃক্ত করবো? তখন টেম্পারেচার বাড়িয়ে দেবো, ঠিক আছে? তাহলে উষ্ণতা যদি বাড়াই, ঠিক আছে তো? উষ্ণতা বাড়ালে কী হবে? এই জল কি বাষ্পীভূত হয়ে যাবে। তো জল যদি বাষ্পীভূত হয়ে যায়, জলের পরিমাণ যদি কমে গেলে কী হবে? একসময় সেটা কী হবে? সম্পৃক্ত হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, যদি আমি উষ্ণতা কমিয়ে দিই, ঠিক আছে তো? যদি আমি এটাকে উষ্ণতা কমিয়ে দিই, উষ্ণতা কমালেও কী হবে? এক সময় এই যে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 ml জল যে 5 গ্রামে অসম্পৃক্ত ছিল, টেম্পারেচার যদি কমিয়ে 25 যদি নিয়ে আসি, তখন সেটা আর অসম্পৃক্ত থাকবে না, কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। তো আরও দুটো উপায়, 3টে উপায়। তাহলে কী কী দেখলাম? 1, অতিরিক্ত দ্রাবক মেশাও, তাই তো? কি? নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, কোনো অসম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে তো? অসম্পৃক্ত দ্রবণে কী করবো আমরা? অতিরিক্ত দ্রাবক যোগ করে আমরা অতিরিক্ত দ্রাবক যোগ করে
দ্রবীভূত করতে থাকলে কি হবে বলো? এক সময় তোমার ওই দ্রবণটা কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা অতিরিক্ত দ্রাবক যোগ করব না। ঠিক আছে, যোগ না করে কীভাবে সম্পৃক্ত করব? ঠিক আছে, অতিরিক্ত দ্রাবক যোগ করব না। হ্যাঁ, তাহলে সেটা উপায় হচ্ছে কি? 1 নম্বর বলো। এক হচ্ছে অসম্পৃক্ত, কি বললাম আমরা, কি আলোচনা করলাম একটু আগে, যে অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতা কমাতে থাকলে, একাই এই উপায়, কমাতে থাকলে কী হবে? উষ্ণতা যদি কমাতে থাকি তাহলে উষ্ণতা কমাতে থাকলে এমন একটা টেম্পারেচার আসবে যেখানে সেটা সম্পৃক্ত হয়ে গেছে। ঠিক আছে, এক বিশেষ নিম্নতর উষ্ণতায় দ্রবণটা কি হবে? নিম্নতর উষ্ণতায় দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়, দ্রবণটি সম্পৃক্ত হয়ে যায়। এই একটা উপায়। 2 নম্বর বি, উষ্ণতা কমাবো না, হালকা করে উত্তপ্ত করবো, গরম করব। তাহলে কী হবে? দ্রাবকটা উবে যাবে, বাষ্পিত হয়ে যাবে, ফলে দ্রবণটা কী হবে? ওই ঘরের উষ্ণতাতেই কী হবে? ফিরিয়ে আনলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো কী লিখবো? অসম্পৃক্ত দ্রবণটিকে উত্তপ্ত করে উপযুক্ত পরিমাণ দ্রাবক বাষ্পীভূত কী হবে? হয়ে যাবে। বাষ্পীভূত করার পর দ্রবণটাকে যদি আমি আবার ঘরের তাপমাত্রা নিয়ে আসি, ঠিক আছে, দ্রবণটিকে পুনরায় ঘরের উষ্ণতায় ফিরিয়ে আনলে, ঘরের উষ্ণতায় ফিরিয়ে আনলে দ্রবণটি সম্পৃক্ত হয়ে যায়। হলো, একটা হলো। এবার আমরা তাহলে এইভাবে আমরা জানলাম যে সম্পৃক্ত দ্রবণকে কীভাবে অসম্পৃক্ত করা যায় এবং অসম্পৃক্ত দ্রবণকে কীভাবে সম্পৃক্ত করা যায়। তাহলে তোমরা মনে রাখবে যে অসম্পৃক্ত দ্রবণকে কীভাবে সম্পৃক্ত করা যায়। না বুঝতে পারলে বারবার ভিডিওটা দেখবে। এবার আমরা কী করে বুঝবো একটা দ্রবণ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? তাহলে এবার সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণের শনাক্তকরণ করব। ঠিক আছে, তো কী করবো আমরা? সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণের শনাক্তকরণ করব। কিভাবে চিনব? ঠিক আছে, তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ চেনার উপায় হচ্ছে যে উষ্ণতা তোমাকে একই রাখতে হবে এবং তার মধ্যে কিছু পরিমাণ দ্রাবক যোগ করতে হবে, দিয়ে ভালো করে মেশাতে হবে। যদি পুরোপুরি মিশে যায়, কিছুই না বেঁচে থাকে, তাহলে তো বুঝে নিতে হবে অসম্পৃক্ত। আর যদি দেখা গেলো মিশলো না, পুরোটাই নিচে পাত্রের তলায় থিতিয়ে পড়লো, তাহলে বুঝে নিতে হবে যে ওই ঘরের উষ্ণতাটাতে মানে তোমার কি হচ্ছে, সেটা সম্পৃক্ত, মানে দ্রবণে মিশে গেলে কী হতো? ওর ঘনত্ব বেড়ে যেত। ঠিক আছে, দ্রবণের ঘনত্ব বাড়তো, তাহলে বুঝতে হবে যে অসম্পৃক্ত। কিন্তু এখানে দ্রবণের ঘনত্ব বাড়ছে না, যা আছে তাই থাকছে, নিচে শুধু গিয়ে থিতিয়ে পড়ে গেছে, তখন সেটা বুঝে নিতে হবে যে সম্পৃক্ত। বোঝা গেল তো? তাহলে কী উপায়, কী লিখব? উষ্ণতা অপরিবর্তিত রেখে কী করতে হবে বলো? প্রদত্ত
দ্রবণের নমুনায় ঠিক আছে, আরও কিছুটা দ্রাব যোগ করে কি করতে হবে, সেটাকে ভালোভাবে নাড়ানো হলো, ভালোভাবে নাড়িয়ে নেব। হ্যাঁ, নাড়ানো হলে আমরা দুটো জিনিস দেখব। একটা কি অবজার্ভ করব বলো, যে যা দিয়েছিলাম সেটা মানে পুরোটাই মিশে গেল বা কিছুটা দ্রবীভূত হলো, দিয়ে দ্রবণের গাঢ়ত্ব বা ঘনত্ব বৃদ্ধি পেল, তাহলে দ্রবণটাকে কি বলবো, অসম্পৃক্ত বলবো। হ্যাঁ, যদি যদি দ্রাবের কিছু অংশ বা সম্পূর্ণ অংশ দ্রবীভূত হয়ে যায়, কিছু অংশ বা সম্পূর্ণ অংশ কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়, ও দ্রবণের ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, কিছুটা অংশ বা পুরোটা মিশে গেল বা আর দ্রবণের ঘনত্ব বাড়লো। হ্যাঁ, তবে আমরা বুঝে যাব যে প্রদত্ত দ্রবণটি ওই উষ্ণতা বারবার উল্লেখ করতেই হবে, ওই উষ্ণতায় কী হচ্ছে, অসম্পৃক্ত। ঠিক আছে, অসম্পৃক্ত হলো। এবার 2 নম্বর পয়েন্ট কি, যে তুমি মেশালে কিন্তু মিশলো না, পাত্রের তলায় থিতিয়ে পড়লো আর ঘনত্ব যা ছিল তাই থাকলো, তাহলে বুঝে নিতে হবে দ্রবণটা সম্পৃক্ত। তাহলে কী দাঁড়াবে, যদি সংযুক্ত দ্রাবের সম্পূর্ণ অংশ অদ্রবীভূত অবস্থায়, ঠিক আছে, পাত্রের তলায় থিতিয়ে পড়লো আর দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকলো। হ্যাঁ, ও দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকে, তাহলে বুঝতে হবে যে তবে প্রদত্ত দ্রবণটি ওই উষ্ণতায় কী হয়ে গেল, সম্পৃক্ত হয়ে গেল। তাহলে বোঝা গেল, ঘনত্ব যদি না বাড়ে একই থাকে তাহলে সম্পৃক্ত, আর ঘনত্ব যদি বাড়তে থাকে তাহলে অসম্পৃক্ত। এবার যেটা আমরা পড়বো লাস্ট, হ্যাঁ, সেটা হচ্ছে এই ভিডিওর লাস্ট, অতিপৃক্ত দ্রবণ। তো নেক্সট ভিডিওতে আমরা কেলাসন আর এই মূল ভগ্নাংশটা দেখিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করবো। অনেক দেরি হয়ে গেল, অনেকদিন পর, ব্যস্ত ছিলাম বলে ভিডিও বানাতে পারছিলাম না, আজকে সময় পেয়েছি তাই তোমাদেরকে বানিয়ে দিয়েছি। অতিপৃক্ত দ্রবণ যেটা হচ্ছে, তুমি ধরে নাও, ঠিক আছে, তো মানে এই ধরে নাও, এই যে আগের পাতাটায় এই ধরে নাও ঘরের উষ্ণতা ছিল 25, 10 ml জলে 5 গ্রাম চিনি মিশিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলে, এটা অযুজ্য, মানে এটা না ধরে অসম্পৃক্ত দ্রবণ তৈরি হলো। এবার টেম্পারেচার 25 থেকে 30 করলে হলো, সেই 10 ml জল হলো, কিন্তু এবার দেখা গেলো যে আরও কিছু চিনি মেশালে সেটা মিশে যাচ্ছে, যেমন 7 গ্রাম চিনি মেশালে মিশে যাচ্ছে। এবার তুমি কী করবে, এই টেম্পারেচারটাকে আস্তে আস্তে কম হবে। ঠিক আছে, তো 7 না গিয়ে 5-এর জায়গায় 6 মেশাও, দিয়ে তাপমাত্রা আস্তে আস্তে কমাও। ঠিক আছে, তো মানে তুমি মানে বেশি, মানে 25 থেকে 30-এ গিয়ে তুমি 5-এর জায়গায় 7 মেশালে, দিয়ে তুমি উচ্চতর উষ্ণতাতে অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে তুমি সম্পৃক্ত দ্রবণ তৈরি করলে, দিয়ে সেটাকে তুমি কী করবে, টেম্পারেচারটাকে আস্তে আস্তে ঘরের উষ্ণতা নিয়ে আসো, ঠান্ডা করো, করতে করতে দেখবে যে এক্সট্রা 5-এর জায়গায় 7 ছিল তুমি 25-এ নিয়ে আসলে কী হবে, 5 হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে তুমি যে 5-এর জায়গায় যে 2 গ্রাম বেশি বাড়িয়ে যেটা মিশালে সেটা ওর মধ্যেই থেকে গেল। হ্যাঁ, আলগা হলো না। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কি বলবো, অতিপৃক্ত দ্রবণ বলবো। এবার কোনো কারণে তুমি যদি একটু ঠোকা মারো বা একটু হয়তো আর একটু চিনি মিশিয়ে দাও, তাহলে দেখবে আবার থিতিয়ে পড়ে যাবে। বুঝতে পেরেছো তো, এই যে ব্যাপার। তাহলে কি লিখবো, যে
একটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাবক থাকবে, বিশেষ শর্তে যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রাবক যদি থাকে, তাহলে ওই দ্রবণকে আমরা কি বলবো? অতিরিক্ত দ্রবণ বলা হয়। ক্লিয়ার হলো তো? তাহলে কি দাঁড়াবে? নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে, যে পরিমাণ দ্রাবক থাকা উচিত, কোনো বিশেষ শর্তে, ঠিক আছে, যে পরিমাণ দ্রাবক থাকা উচিত কোনো বিশেষ শর্তে যদি, ঠিক আছে, তার চেয়ে বেশি পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকে, তবে সেই দ্রবণকে, আমরা কি বলবো? অতিরিক্ত দ্রবণ বলবো। অর্থাৎ 25°C উষ্ণতায় 10 ml জলে 5 গ্রাম ছিল সর্বোচ্চ। এবার টেম্পারেচার তুমি 25 থেকে 30 বাড়িয়ে দিলে, দেখা গেলো আরও 2 গ্রাম মিশে গেল। এবার কি করলে? টেম্পারেচারটা তুমি আস্তে আস্তে কমাতে থাকলে, তুমি কমিয়ে আবার আগের তাপমাত্রাতে নিয়ে আসো, 25-এ নিয়ে আসো। দেখা গেল যে অতিরিক্ত যে দ্রাবক তুমি ওর মধ্যে মিশিয়েছিলে, অর্থাৎ 5 হওয়ার কথা ছিল, 5-এর জায়গায় তুমি বাড়িয়ে 7 করেছো। অতিরিক্ত যে 2 গ্রাম তুমি যে চিনিটা মেশালে, সেটা কিন্তু থেকে গেল দ্রবণের মধ্যে, থিতিয়ে পড়লো না, আলগা হয়ে গেল না, পাত্রের তলায় জমলো না। তা বলতে হবে ওই দ্রবণকে অতৃপ্ত। এইটা দেখো, নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাবক থাকা উচিত, কোনো বিশেষ শর্তে যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রাবক যদি থাকে, তাহলে সেই দ্রবণকে আমরা কী বলবো? অতিরিক্ত দ্রবণ বলবো। ঠিক আছে তো? এটা কিন্তু সুস্থিত নয়, ঠিক আছে? এই দ্রবণটা কি? সুস্থিত নয়। কি হতে পারে? বিভিন্ন উদাহরণ মুখস্থ করবে, যেমন সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম অ্যাসিটেট, এই যৌগগুলোর অতিরিক্ত দ্রবণ গঠন করা যায়। কি? সোডিয়াম থায়োসালফেট, হ্যাঁ, বা সোডিয়াম অ্যাসিটেট, এই নামগুলো মুখস্থ করবে। সোডিয়াম অ্যাসিটেট, এই সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম অ্যাসিটেট, এদের আমরা অতিরিক্ত দ্রবণ তৈরি করতে পারি। বোঝা গেল? আজকে এ পর্যন্ত থাকবে। চেষ্টা করব কেলাসন এগুলো ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার। তার সঙ্গে দ্রবণের শক্তিমাত্রা ও তার একক, এইগুলো কিছুটা পড়ে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? ওকে।